আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ৩৯। গ্লাসের সবটুকু পানি খেয়ে ক্ষান্ত হলো পরি। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে শায়েরের দিকে তাকালো। একটু আগেই সে স্বপ্ন দেখেছে কয়েকজন কালো মুখোশধারী লোক তার কাছে থেকে শায়েরকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর ওর হাত পা বেঁধে রেখেছে। একজন হাতে করে ধারালো অস্ত্র নিয়ে এসে যেই না শায়েরের গলায় বসাতে যাবে, ঠিক তখনই ঘুম ভাঙে পরির। সে ঘামছে খুব। এখন বাজে স্বপ্ন সে কখনোই দেখেনি। শায়ের যাতে টের না পায় তাই সে আবার শুয়ে পড়ল। শক্ত করে শায়েরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনাকে কখনো কখনো হারাতে দেব না। আমাকে বিলীন করে হলেও আপনার অস্তিত্ব আমি টিকিয়ে রাখব। সে রাতখানা আর ঘুমাতে পারল না পরি। শায়েরকে জড়িয়ে ধরেই শুয়ে রইল। ভোরবেলাতে ঘুমালো পরি। ততক্ষণে শায়ের উঠে পড়েছে। পরীকে ঘুমাতে দেখে সে আর ডাকলো না। ফুপুকেও ডাকতে মানা করে দিল। পরি ঘুম থেকে উঠে শায়েরকে পেল না। সে বুঝলো তার স্বামী নিজে কাজে চলে গেছে। শায়ের জানে পরি প্রায় রাতি নির্ঘুম কাটায়। তার কারণ পরির বিষণ্ণতা। পরি আজও তার মাতৃত্ব নিয়ে মন খারাপ করে। রাতে ঘুম হয় না তার। এজন্য প্রায়ই দেরিতে ঘুম ভাঙে পরির। তাই শায়ের ওকে বিরক্ত করে না। রাতের স্বপ্নটা পরীকে বেশ ভাবায়, কিন্তু পর মুহূর্তে যখন শায়েরের সান্নিধ্য পায় তখন সব ভুলে যায়। পরী শায়েরকে চিঠির কথা জিজ্ঞেস করতে সে বলে নূরনগরে ওর একজন বন্ধু আছে, ওর মা অসুস্থ, তাই টাকা চেয়ে চিঠি লিখেছে। সেজন্য শায়েরকে টাকা নিয়ে নূরনগরে যেতে হবে। পরী বলে সেও যাবে, কিন্তু শায়ের রাজি হয় না। তার আরতে কাজ আছে, তাই সে একদিনের ছুটি নিয়ে সেখানে গিয়ে টাকা দিয়ে আবার চলে আসবে এবং পরে বেশ কিছুদিন ছুটি নিয়ে পরীকে ওর গ্রামে বেড়াতে নিয়ে যাবে। পরী তাতেই রাজি হলো। তারপর কেটে গেল কয়েক মাস। শায়ের ছুটির জন্য চেষ্টা করেও ইলিয়াসের থেকে ছুটি পেল না। পরী নিজেও অপেক্ষা করে ছুটির জন্য। ঈদ ছাড়া শায়ের বোধহয় আর ছুটি পাবে না। তাই পরীর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এমনি একদিন দুপুরবেলা শায়ের দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছে। পরী উঠোনের কোণে বসেছিল। হঠাৎই সে থমকে গেল পরিচিত একটা মুখ দেখে। জুনমান বলে সে দৌড়ে গেল তার কাছে। খুশি হয়ে বলে, জুনমান কেমন আছিস? আমি খুব খুশি হয়েছি তোকে দেখে। জুনমানের হাবভাব দেখে পরীর ভালো লাগলো না। কেমন ফ্যাকাশে হয়ে আছে মুখটা। পরী জিজ্ঞেস করলো, কি হয়েছে জুনমান? সব ঠিকঠাক আছে তো? বাড়ির সবাই ভালো আছে? থমথমে গলায় জুনমান বলে, বড় আম্মার অসুখ করছে আপা। ডাক্তার কইছে বাঁচবো না। তোমারে নিয়ে যাইতে কইছে, তুমি যাইবা না? পরী মুহূর্তে চুপ হয়ে গেল। অবিশ্বাস্য লাগলো জুনমানের কথাগুলো। তবে পর মুহূর্তে মায়ের জন্য মনটা কেঁদে উঠল পরীর। চোখ থেকেও নোনা জল গড়িয়ে পড়ল। সে বলল, কি হয়েছে আম্মার? তুই এসব কি বলছিস জুনমান? তোমারে দেখতে চাইছে আম্মা, আহো আমার লগে। তুই একা এসেছিস? না, আব্বা গাড়ি আর লোক পাঠাইছে। তুমি আহো তাড়াতাড়ি। আমি যাব জুনমান, কিন্তু উনি আসুক একসাথে যাব। শায়ের ভাই পরে যাইব নে, তুমি আগে আহো। বড় আম্মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। মরার আগে তোমারে দেখতে চায়। মায়ের মরার কথা শুনে পাগল প্রায় পড়ি। তাছাড়া রাত সারা শায়ের ফিরবে না। কাকে দিয়ে শায়েরকে খবর পাঠাবে তাও মাথায় আসছে না পরীর। তাই সে খুশিনাকে সবটা খুলে বলে। ফুপু পরীকে আশ্বস্ত করে। সে পরীকে জুনমানের সাথে যেতে বলে। শায়ের আসলে সেই নিজ দায়িত্বে শায়েরকে নূরনগরে পাঠিয়ে দেবে। পরী কিছু না ভেবেই জুনমানের সাথে নগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারা রাস্তায় কাঁদতে কাঁদতে গেল পরী। বারবার আল্লাহর কাছে মায়ের জন্য সময় ভিক্ষা চাইতে লাগলো। পরী যাওয়ার অবধি যেন মালা বেঁচে থাকে। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে পরী পৌঁছালো জমিদার বাড়ির সামনে। বাড়ি থেকে নেমে সে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। বৈঠক পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতে কুসুমের মুখোমুখি হলো সে। পরীকে দেখা মাত্রই কুসুমের হাতের থালা বাসন ঝমঝম সব চোখের কোণে জল দেখা দিল তার। কুসুম দৌড়ে পরীর কাছে এসে বলল, পরী আপা, আপনি এখানে কেন আইছেন? পরী জবাব না দিয়ে বিচলিত হয়ে মালার ঘরের দিকে এগোলো। কুসুম ওর হাত টেনে ধরে বলে, আপনি চাইলে চইলা যান আপা, বাড়িতে এখন কেউ নাই। আপনি পালাইয়া যান তাড়াতাড়ি। পরী অবাক হলো কুসুমের কথা শুনে। বলল, কি যাতা বলছিস কুসুম? আম্মা অসুস্থ, আমি দেখতে আসছি। আম্মা কোথায়? আম্মা, আম্মা। জোর গলায় পরী মালাকে ডাকতে লাগলো। রূপালী ঘর থেকে ছুটে এলো। পরীকে দেখে সে পরীর হাত চেপে ধরে বলল, পরী তুই এখানে কেন এসেছিস?
তোমরা এমন করতেছো কেন আপা? আমি এসেছি তো কি হয়েছে? আম্মা অসুস্থ, আমি আম্মাকে দেখতে এসেছি। রূপালী ধমকে বলল, কে তোকে বলেছে আম্মা অসুস্থ? জুনমান গিয়েই তো বলল আমাকে যে আম্মা অসুস্থ। তারপর আমি জুনমানের সাথে চলে এলাম। রূপালী ভয় পেয়ে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ওর। সে বলল, তার মানে সায়ের তোর সাথে আসেনি? একা কেন এসেছিস তুই? এখন কি হবে? রূপালীর ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে, ভয়ে রীতিমতো কাঁপছে সে। এমন সময় মালাকেও দেখা গেল। সে পরীর গলার আওয়াজ পেয়ে এসেছে। মালাকে দেখে পরী দ্রুত পদে তার কাছে গেল। মালার দুই বাহু ধরে মালাকে দেখতে দেখতে বলল, আম্মা আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? রূপালের মতো মালাও কাঁদছে। সে পরীকে বলল, তুই এখানে থেকে চইলা যা পরী, ওরা আহার আগে তাড়াতাড়ি যা। পরী আর পারছে না, সবাই কেন ওকে চলে যেতে বলছে? মালাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তাহলে জুরমান কেন ওকে মিথ্যা কথা বলে আনলো? পরী চিৎকার করে বলল, তোমরা সত্যিটা বলবে কি হয়েছে? আম্মা যখন সুস্থ, তাহলে জুরমান মিথ্যা বলে আমাকে আনলো কেন? আর এখন আমাকে পালাতে বলছো কেন? এই বাড়িতে হচ্ছে কি? রূপালী পরীর হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, পরে শুনিস ওসব কথা, আগে নিজের জীবন বাঁচা। তুই এক কাজ কর, ছাদে গিয়ে যেভাবে আগে বাইরে যেতিস সেভাবে চলে যা। বাইরে এখন অনেক কড়া পাহারা। রূপালী পরীর হাত টানতে লাগলো, কিন্তু পরী এক পাও নড়ল না। সে আজকে সব জেনেই ছাড়বে। সে বলে উঠল, আমি যাব না আপা, আগে তোমরা আমাকে সব বলো, না হলে আমি কোথাও যাব না। বেশি কথা না বলে নিজের ঘরে যাও পরী। আফতাবের কণ্ঠস্বর শুনে পিলে চমকালো পরী। শুধুমাত্র পরী স্থির দাঁড়িয়ে রইল। কুসুম থালা বাসন উঠিয়ে চলে গেল। মালা আর রূপালী আগের ন্যায় দাঁড়িয়ে রইল। পরী আফতাবের নিকটে গিয়ে বলে, আমাকে বলুন কি হয়েছে? আম্মা তো সুস্থ আছে, তাহলে জুলমানকে মিথ্যা বলে কেন আমাকে আনলেন? সব সত্যি আমি জানতে চাই। তোমাকে সব বলা হবে এবং আজ রাতেই সব জানতে পারবে তুমি। সব জানতে হলে এখন ঘরে যাও। পরে নিজ ঘরে গেল না। আজ তার সব প্রশ্নের জবাব চাইই চাই। তাই সে কড়া গলায় বলল, আমি কোথাও যাব না, আমাকে বলুন কি হয়েছে। আফতাব এগিয়ে গেল মালার দিকে, এক হাতে গলা চেপে ধরে মালাকে বলে, মেয়েকে থামা, শেষ সময় ওর এত কথা সহ্য হচ্ছে না। পরে বিস্মিত নয়নে তাকালো নিজের জন্মদাতার দিকে। এ কোন রূপ দেখাচ্ছে আফতাব? রূপালী দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁদছে, মালার শ্বাস আটকে আসছে। পরীর এতক্ষণে হুঁশ ফিরল। সে দৌড়ে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল আফতাবকে। ছিটকে দূরে সরে যায় আফতাব। মালাকে বুকে জড়িয়ে ধরে বলে, আম্মা আপনি ঠিক আছেন তো? মালা ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নাড়ালো। পরী আফতাবের দিকে তাকিয়ে বলে, আপনার হয়েছে কি আব্বা? আম্মার গায়ে হাত তুলছেন কেন? আফতাব কথা বলে না। পরীর সাথে এখন তিনি পেরে উঠবেন না, তাই তিনি অন্দর ত্যাগ করেন। আফতাব যেতেই রূপালীর মালার কাছে এসে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোন অভিশাপ লাগলো আম্মা? আমাদের জীবনটা এমন কেন হলো? সত্যিগুলো চোখের আড়ালে থাকলে কি বা হতো আম্মা? রূপালী কাছে আর পরী দেখছে। সে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে, তাই অবুঝ নয়নে মা আর বোনকে দেখছে সে। রূপালী হঠাৎ কান্নার বেগ কমিয়ে পরীকে বলে, তুই না প্রশ্ন করেছিলি কি হয়েছে? সবচেয়ে সত্যি কথাটা আজ তোকে বলবো। পরীর চাহনিতে রূপালী চোখের পানি মুছল, তারপর বলল, যে সুশান পাগলকে তুই চিনিস সে আর কেউই নয়, সে হচ্ছে রাখাল। পরী, আমাদের সোনা আপার রাখাল। মালাকে আলতো করে ধরে বসেছিল পরী। রূপালীর কথা শুনে শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল। সোনা আপা রাখালের সাথে পালাতে পারেনি পরী, আর না পেরেছে সংসার করতে। সোনা আপা তো রাস্তার ধারের কদম গাছের নিচে ঘুমিয়ে আছে পরী। আপার রাখালোকে এখনো পাহারা দিচ্ছে। আব্বা তার নিজের হাতে তার মেয়েকে ভালোবাসা আর মেয়েকে কবর দিয়েছে। কথা বলার শক্তি পরী হারিয়ে ফেলেছে। ওর জানা মতে সোনালি রাখালের সাথে দূর অজানায় চলে গেছে, কিন্তু সোনালির গল্পটা যে এখনো নূরনগরে রয়ে গেছে তা আজ জানতে পারল পরী। বারবার ওর চোখের সামনে সোনালির হাসি মুখটা ভেসে উঠল। পরী সবচেয়ে বেশি ভালোবেসেছিল সোনালিকে, তাই ওর মৃত্যুর খবরটা আঘাত হানছে পরীর বুকে। সে অস্পষ্ট সুরে বলে উঠল, ওই কবরটা সোনা আপার, আর সুখানি রাখাল। রূপালী পরীর কথাটা শুনে মালাকে জড়িয়ে ধরে। মালাও একসাথে দুই মেয়েকে জড়িয়ে ধরে, তবে কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। সন্ধ্যা নেমে এসেছে তখনই অন্দরে ৬-৭ জনের মতো পুরুষ প্রবেশ করলো। তাদের মধ্যে আফতাব ও আখির আছে।
আফতাবকে দেখে মালা পরীকে শক্ত করে জড়িয়ে ধরে, চিৎকার করে বলে, দোহাই লাগে আপনার, আমার পরীরে ছাইরা দেন, ও আপনার কোনো ক্ষতি করব না, পরে আমি সায়রের কাছে পাঠাইয়া দেবো, ও কোনো দিন এই গ্রামে আসবো না। তোর মেয়েকে ছেড়ে দিই আর ও আমাদেরকে শেষ করুক, আমি কি আর ভুল করি? আফতাব হুকুম করলো পরীকে দড়ি দিয়ে বাঁধতে। পরী শুধু হতভম্ব হয়ে সে দেখতে লাগলো। ওর নিজের পিতা ওকে মারার জন্য লোক এনেছে, কিন্তু ওর অপরাধটা কি? মালা শক্ত করে পরীকে ধরে আফতাবের কাছে অনুরোধ করছে। রূপালী বাবার পা ধরে মাপ চাইছে বারবার। দুজন লোক এগিয়ে এসে মালার থেকে পরীকে ছড়িয়ে নিল, তারপর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধলো। বাধা দিল না পরী। সে একবার মালাকে দেখছে, আর একবার রূপালীকে ও আফতাবকে। লোকটা টেনে তুললো পরীকে। পরী এবার বাধা দিল না, বাধা দিল, বলল, আমাকে টেনে নিয়ে যেতে হবে না, আমি নিজে যাচ্ছি। পরী মালার সামনে গিয়ে বলে, কাঁদবেন না আম্মা, জানি না কোন কারণে আপনার স্বামী আমাকে মারতে চাইছে, আজ তো সব উত্তর আমি পেয়ে যাব, আমি আসি। যাওয়ার আগে পরী রূপালীকে ওর নেকআপটা নামিয়ে দিতে বলে। রূপালী তাই করে এবং জড়িয়ে ধরে পরীকে। লোকগুলো সময় না দিয়ে পরীকে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি থেকে নামার পর পরী বুঝতে পারে এটা ওদের বাগান বাড়ি, বড় বড় পাঁচিল দেওয়া চারপাশে, বাইরেও করা পাহারা, ভেতরে সাধারণ কারো ঢোকার নিষেধ। পরে এও বুঝতে পারলো যে আজ এই বাড়ির ভেতরে থেকে জীবিত সে বের হতে পারবে না। ভারাক্রান্ত মন নিয়ে ভেতরে পা রাখে পরী। একটা ঘরে নিয়ে যাওয়া হলো পরীকে, তারপর একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। পরী চারিদিকে চোখ বুলায়। ঘরটাতে একটা লম্বা টেবিল আর কয়েকটা চেয়ার ব্যতীত আর কিছু নেই। নিশ্চুপ রইল পরী। লাঠির ঠকঠক শব্দে চোখ তুলে সামনে তাকালো পরী। নওশাদকে সামনে দেখে অবাক হলো না। সবচেয়ে অবাক হওয়ার কথা হলো ওর বাপ ওকে মারতে চায়, সেখানে নওশাদ কি? নওশাদ চেয়ার টেনে পরীর মুখোমুখি বসলো, হাতের লাঠিটা মেঝেতে রাখলো, তারপর পরীর দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, এখনো দেখছি মুখটা ঢেকে রেখেছ। রূপটাকে শুধু শায়েরকে দেখাবে? আমিও তো অপেক্ষা করছি, আমাকে একটু দেখাবে না? না থাক, একটু পর আমি এমনিতেই দেখতে পাবো। তোমার লাশটা তো আমাকেই কবর দিতে হবে। পরীকে চুপ থাকতে দেখে নওশাদ মাথা চুলকে বলল, সাহসী পরী, আজকে চুপ কেন? খুন করবে না? সুশীলকে তো এক নিমেষে শেষ করে দিলে, সাহস আছে তোমার, কিন্তু তোমার বড় বোন সোনালীর খুনিকে শাস্তি দিবে না? শুধু সোনালীর খুনি কেন, পালক আর বিন্দুর খুনিকে শাস্তি দেবে না? পরী সোজা হয়ে বসে, বলে, পালক ডাক্তার আপা পানিতে ডুবে মরেনি? ঘর কাঁপিয়ে হাসে নওশাদ, বলে, তুমি কি বোকা পরী, কিছুই দেখছি জানো না? ঠিক আছে, আমি সব বলছি, অন্তত মরার আগে তোমার সব জানার অধিকার আছে। পালকের কথা পরে বলি, আগে আসি বিন্দুর কথা। বিন্দুর মৃত্যুর রহস্য কিছুটা তো জানা তোমার। পরী বসা থেকে গর্জে উঠে বলে, কারা মেরেছে বিন্দুকে? কারা নয়, বলো কে মেরেছে? কে মেরেছে জানো? সম্পান মাঝি। মিথ্যে কথা, সম্পান মাঝি আমার বিন্দুকে ভালোবাসতো, সেজন্য সে আত্মহত্যা করেছে। এবার নওশাদ আরও হাসতে লাগলো, যেন কোনো কৌতুক বলেছে পরী। হাসি থামিয়ে সে বলে, ও আচ্ছা, সম্পান আত্মহত্যা করেছে বুঝি?